2010 সালের 20 জুলাই রাত 8:30টার কিছু পর ভারতের গুজরাটের আমরেলি জেলার খাম্বা গ্রামের বাড়িতে টেলিভিশন দেখছিলেন ভিকালাল জেঠুয়া। হঠাৎ টিভির ব্রেকিং নিউজে ভেসে আসে ভয়ঙ্কর এক খবর। গান্ধীনগরে গুজরাট হাইকোর্টের সামনে গুলি করা হয়েছে তার ছেলে অমিত জেঠুয়াকে। খবর শুনে ভিকালাল ও তার স্ত্রী দ্রুত রওনা হন। রাত 2টার দিকে তারা শহরে পৌঁছান। ততক্ষণে সব শেষ। 33 বছর বয়সী পরিবেশ কর্মী ও স্বচ্ছতা আন্দোলনের কর্মী অমিত জেঠুয়া মারা গেছেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ফার্মাসিস্ট থেকে পরিবেশ ও দুর্নীতি বিরোধী আন্দোলনের মুখ হয়ে ওঠা অমিতকে আদালতের বাইরে গুলি করে হত্যা করে মোটরসাইকেলে আসা 2 হামলাকারী। আইনজীবী বন্ধুর সঙ্গে দেখা করে গাড়ির দিকে যাওয়ার সময় তার ওপর হামলা হয়। হত্যাকাণ্ডের মাত্র একদিন আগে আরেক আইনজীবী বন্ধু আনন্দ যাগনিকের কাছে নিজের জীবনের শঙ্কার কথা জানিয়েছিলেন তিনি। পরে এই হত্যা মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী হন যাগনিক। অমিতের সন্দেহ ছিল প্রভাবশালী রাজনীতিক ও মন্ত্রী দিনুবোগা সোলাঙ্কি তাকে হত্যার পরিকল্পনা করছেন, কারণ সোলাঙ্কির অবৈধ খনন কার্যক্রমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন তিনি। এর আগেও সোলাঙ্কির লোকজন তাকে মারধর ও হুমকি দিয়েছিল। গুজরাটের শুষ্ক অঞ্চল খাম্বাতেই বেড়ে ওঠেন অমিত। এক ভাই ও এক বোনের সঙ্গে ছোটবেলা কাটে তার। স্থানীয় পরিবেশ রক্ষায় তিনি গড়ে তোলেন গ্রিন নেচার ইউথ ক্লাব। গাছ লাগানো, উপকূলীয় সংরক্ষিত এলাকায় অবৈধ স্থাপনা নির্মাণের বিরোধিতা এবং কাছের গির জাতীয় উদ্যানে বন্যপ্রাণী শিকার ঠেকাতে তিনি সক্রিয় ছিলেন। এই আন্দোলনের মাধ্যমেই তিনি একটি সিংহ শিকার চক্রের তথ্য উদ্ঘাটন করেন এবং বন বিভাগের কর্মকর্তাদের দুর্নীতিও সামনে আনেন। তবে তাকে সবচেয়ে বড় ঝুঁকিতে ফেলে বিজেপির সংসদ সদস্য দিনুবোগা সোলাঙ্কির বিরুদ্ধে তার অভিযান। অমিত অভিযোগ করেছিলেন সংরক্ষিত এলাকায় অবৈধভাবে চুনাপাথর উত্তোলন করছিলেন সোলাঙ্কি। অমিতের বাবা ভিকালাল জেঠুয়ার ভাষ্য, অমিত জানতে পেরেছিল ওই এলাকায় খননের কোনো অনুমতি সোলাঙ্কির ছিল না। তার আন্দোলনের কারণে সোলাঙ্কির ব্যবসায় ক্ষতি হচ্ছিল। এরপর থেকেই নিয়মিত হুমকি পেতে থাকেন অমিত। 2008 সালের একবার হামলার শিকার হওয়ার পর সোলাঙ্কির এক সহযোগী ভিকালালকে সতর্ক করে বলেছিল ওটা ছিল শুধু ট্রেলার, পুরো সিনেমা এখনো বাকি। অমিত পেশাগত জীবনে একজন প্রশিক্ষিত ফার্মাসিস্ট ছিলেন। স্থানীয় একটি হাসপাতালে চাকরি করার সময় তিনি এক চিকিৎসকের অবৈধ ওষুধ বিক্রির বিষয়টি প্রকাশ করেন। সেখানেই প্রথম সোলাঙ্কির সঙ্গে তার বিরোধ তৈরি হয়। ভিকালালের দাবি সোলাঙ্কির সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের সম্পর্ক ছিল এবং দুর্নীতির বিষয় প্রকাশ করায় অমিতকে বদলি করা হয়। 2007 সাল থেকে অমিত ভারতের তথ্য অধিকার আইন ব্যবহার শুরু করেন। সরকারি বিভিন্ন দপ্তরে একের পর এক তথ্য চেয়ে আবেদন করেন তিনি। তার বাবা জানান, জীবদ্দশায় 1000-এর বেশি আরটিআই আবেদন করেছিলেন অমিত। অমিতের বন্ধু আইনজীবী বিজয় নাঙ্গেশ বলেন, 2009 সালের দিকে মানুষ তথ্য অধিকার আইন ব্যাপকভাবে ব্যবহার করতে শুরু করেছিল। তারপর অমিতের হত্যাকাণ্ড ঘটে। এতে হয়তো অনেকে ভয় পেয়ে গিয়েছিল। তবে অমিত থেমে যাননি। তথ্য অধিকার আইনের মাধ্যমে পাওয়া তথ্য নিয়ে তিনি আদালতে যেতে থাকেন। এক পর্যায়ে গুজরাট হাইকোর্টে জনস্বার্থে মামলা করেন। সেখানে তিনি গির জাতীয় উদ্যানের 5 কিলোমিটার এলাকার মধ্যে সব ধরনের অবৈধ খনন বন্ধের দাবি জানান। এই মামলার শুনানিতেই দিনু সোলাঙ্কির নাম সামনে আসে, আর তার কয়েকদিনের মধ্যেই ভাড়াটে খুনিদের গুলিতে প্রাণ হারান অমিত জেঠাও। স্থানীয়দের অনেকেই মনে করতেন পুলিশ তদন্তে পক্ষপাত দুষ্ট আচরণ করেছে। আইনজীবী আনন্দ যাগনিকও রাজনীতি, প্রশাসন ও খনি মাফিয়াদের মধ্যে যোগ সাজসের অভিযোগ তোলেন। অমিতের বাবা মনে করেছিলেন স্থানীয় পুলিশ ইচ্ছাকৃতভাবে তদন্তে গড়িমেশি করছে। তাই তিনি আদালতে আবেদন করেন যাতে তদন্তের দায়িত্ব কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইকে দেওয়া হয়। তার আশা ছিল সিবিআই হয়তো নিরপেক্ষ তদন্ত করবে। স্থানীয় পুলিশ তদন্তে 6 জনের নাম এলেও দিনু সোলাঙ্কির নাম ছিল না, অথচ সবাই তাকেই মূল হোতা হিসাবে দেখছিল। অবশেষে হত্যাকাণ্ডের 3 বছর পর 2013 সালের নভেম্বরে সিবিআই দিনু সোলাঙ্কিকে গ্রেফতার করে। কয়েক মাস পর সিবিআই জানায় এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন সোলাঙ্কি। পরিকল্পনা বাস্তবায়নে তিনি পুলিশ সদস্য ও অপরাধীদের সহযোগিতা নিয়েছিলেন। মামলার বিচার শুরুর পর পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। 195 জন সাক্ষীর মধ্যে 105 জনই পরে মুখ ফিরিয়ে নেন। অভিযোগ ওঠে দিনু সোলাঙ্কি সাক্ষীদের ভয়ভীতি দেখাচ্ছিলেন এবং বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করছিলেন। পরে হাইকোর্টের
নির্দেশে পুনর্বিচারের আদেশ দেওয়া হয়। এমনকি 2018 সালে বিচারক নিজেও নিরাপত্তাহীনতায় পড়ে পুলিশি সুরক্ষা চেয়েছিলেন বলে জানা যায়। অমিত হত্যার পর খাম্ভা গ্রামে 3 দিন শোক পালন করা হয়। হাজারো মানুষ রাস্তায় নেমে তার প্রতি সংহতি জানান। অনেকের ধারণা ছিল অমিতকে হত্যা করে শুধু তাকে চুপ করানো নয়, অন্য আন্দোলনকারীদের মধ্যেও ভয় ছড়িয়ে দেওয়াই ছিল উদ্দেশ্য। কিন্তু তথ্য অধিকার আন্দোলনের কর্মী পংক্তি যোগের মতে ফল হয়েছে উল্টো। তিনি বলেন, অমিতের মৃত্যুর পরদিন প্রায় 200 কর্মী সেখানে জড়ো হয়েছিলেন, যেখানে তাকে গুলি করা হয়েছিল। সবাই শপথ নিয়েছিল তার লড়াই থামতে দেওয়া হবে না। পংক্তিযোগের ভাষ্য, হুমকি বাড়লেও মানুষ তথ্য চাওয়া বন্ধ করেনি। অমিত যেসব বিষয় নিয়ে কাজ করছিলেন, আন্দোলনকারীরা সেগুলো নিয়েই কাজ চালিয়ে যান। এক পর্যায়ে সরকার খনি লিজ সংক্রান্ত কিছু তথ্য অনলাইনে প্রকাশ করতে বাধ্য হয়। অমিতের মৃত্যুর 2 মাস পর এক অনুষ্ঠানে ভারতের আইনমন্ত্রী তার নাম উল্লেখ করে বলেন, আন্দোলনকারীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। বিভিন্ন সংগঠনও তাকে মরণোত্তর সম্মাননা দেয়। অমিতের বন্ধু ও সহকর্মীরা তাকে মনে রেখেছেন প্রকৃতিপ্রেমী, সাহসী এক মানুষ হিসাবে। তাদের একজন আবেগাপ্লুত হয়ে বলেন, এটি একটি অপরাধীদের রাষ্ট্র। সমাজ ও আইন দুটোই অন্ধ। সেনাপতি ছাড়া সৈন্যরা কি করবে? এদিকে ছেলে হত্যার পরও থেমে যাননি ভিখালাল জেঠোয়া। তিনি নতুন একটি সংগঠন গড়ে তুলে অমিতের কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভের তথ্য অনুযায়ী 2019 সাল পর্যন্ত ভারতে তথ্য অধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত 82 জন নিহত হয়েছেন। এর মধ্যে 12টি হত্যাকাণ্ড ঘটেছে গুজরাটে। ভিখালালের ভাষ্য, সব পরিবার চুপ হয়ে গেছে, শুধু আমি এখনো লড়াই করছি এই ক্ষমতাবান মানুষগুলোর বিরুদ্ধে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। 2019 সালে বিশেষ সিবিআই আদালত দিনু সোলাঙ্কি, তার ভাতিজা সহ মোট 7 জনকে অমিত জেঠোয়া হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত করে। আদালত রায় উল্লেখ করে, সোলাঙ্কির অবৈধ খনন কার্যক্রম প্রকাশ করাই ছিল হত্যার মূল কারণ। তবে 2021 সালের সেপ্টেম্বরে গুজরাট হাইকোর্ট আপিল বিচারাধীন থাকা অবস্থায় দিনু সোলাঙ্কির সাজা স্থগিত করেন। এরপর 2023 সালের ফেব্রুয়ারিতে তার ভাতিজার সাজাও স্থগিত করে জামিন দেওয়া হয়। সামরিন আমির, ঢাকা এক্সপ্রেস।